প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের ঢাকা বোর্ডে 2026 সালের যে বহু নির্বাচনী প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা সমাধান করে দিচ্ছি। তো নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতে এই ভিডিওটা দেখে প্রশ্নগুলোর সমাধান শিখে নাও, আর যেই প্রশ্নগুলোর সমাধান আগে থাকতে তুমি পারো সেটার জন্য নিজেকে বাহবা দাও যে এটা আসলে তো তুমি পারতা। হ্যাঁ, আর এরপরে কোন সাবজেক্টের কোন বোর্ডের বহু নির্বাচনী বা সৃজনশীল প্রশ্ন সমাধান চাও সেটা কিন্তু কমেন্ট করো। ওকে, সেটা কমেন্ট করো। আর যারা আমাদের সাথে যুক্ত থাকতে চাও 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিন্তু ভাইয়া অনেক বেশি কাজ করতেছি ইদানিং। তো তোমরা জাস্ট এই 01518996577 এই নাম্বারে যোগাযোগ করলে, এবং এই নাম্বারেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কমেন্টে ডিসক্রিপশন বক্সে সব জায়গায় পেয়ে যাবা, জয়েন করবা। আর যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করবা। ওকে, এবার আসো প্রথম প্রশ্নটা। ভাইয়া এ দেওয়া আছে 6, 7, 8, 9, 10 এবং বি দেওয়া আছে 6, 8, 10 দুইটা সেট। এ বাদ বি নির্ণয় করতে বলছে। খুবই সহজ ভাই, এ বাদ বি একদম শর্টকাটে কি করব, জাস্ট দেখো যেগুলো মিলবে সেগুলো কেটে দিব। বাদ যদি করতে চাই যেগুলো মিলবে, যে 6 মিলছে কেটে দিব, ওটাতে কাটার দরকার নেই। ওইটার যেখানে মিলবে এগুলো কেটে দিব। 7 আছে না 7 নাই, 8 আছে 8 কেটে দিব, 10 আছে কেটে দিব। তাহলে বাকি থাকলো কি 7 আর 9। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 7 আর 9। ভাই কত সহজ বলো, একদম শর্ট টেকনিকে সবকিছু শিখাবো, বুঝছো? ভাইয়াকে ফলো করে রাখো, সব শর্ট টেকনিক শিখতে পারবা। এবার দেখো নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি শর্টকাট কি ভাইয়া? মাঝখানেরটার স্কোয়ার অপর দুইটার গুণফলের সমান। দেখো তো 4 4 16, 3 5 15, না সমান হয় না। 6 6 36, 4 9 36। দেখো কি 6 কে স্কোয়ার করে 36 হবে, 4 9 36, এই দুটো সমান। তাই এটাই হচ্ছে গিয়ে উত্তর, একদম সহজ। এবার দেখো এই যে 3 নাম্বারটা, tan θ = 3/2 হলে cot স্কোয়ার থিটা। দেখো tan θ দেওয়া হচ্ছে গিয়ে 3/2, tan θ দেওয়া হচ্ছে 3/2। তাহলে cot θ কি হবে বলো তো? cot θ হবে জাস্ট tan কি উল্টায়া দাও, তাহলে 2/3 স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে এটা কি হয়ে যাবে বলো? 4/9। কত সহজ বলো, কত সহজ। 4/9 কোথায় আছে? এই যে 4/9। শেষ। এবার আসো পরের প্রশ্নটা। 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য। দেখো 4 নাম্বারটা, এই যে 4 নাম্বারটা ধার দেওয়া আছে কি 5 সেন্টিমিটার। ধারকে তুমি কি ধরবা? এ। তাহলে ধার বিশিষ্ট ঘনকের কর্ণ, এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 × a। দেখো এই যে এর ভ্যালু কত দেওয়া বলো? এর ভ্যালু দেওয়া হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। তাহলে √3a হচ্ছে √3 × 5, বুঝছো? তাহলে ঘনকের ধারের সূত্র কি ভাইয়া? এটা হচ্ছে গিয়ে সূত্র √3 × a, বুঝছো? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা, যখন ঘনকের ধার হচ্ছে a, বুঝছো? ঘনকের ধার যদি a হয়, a যদি হচ্ছে 5 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √3a, তাহলে √3 × 5। শেষ। তাহলে 5√3 অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কি আসতেছে বলো তো? 5√3। তার মানে এটা ঠিক আছে। 2 নাম্বারটা দেখো, আয়তন 125 ঘন সেন্টিমিটার। দেখো আয়তনের সূত্র কি? আয়তনকে প্রকাশ করি হচ্ছে আমরা a কিউব দিয়ে। তাহলে আয়তন a কিউব মানে হচ্ছে 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে 125। ঠিক আছে, এটাও ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাইলে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানো তো? বলো তো ভাইয়া, মনে মনে বলে ফেলো কি? 6a²। ঠিক আছে, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে 6 এর ভ্যালু কত বলো? 5। তাহলে 5² মানে 25, 6 25 150। তিনোটাই কারেক্ট। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে গ। এবার আসো 5 নাম্বারটা। কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% হ্রাস পেলে। এই যে দেখো 5 নাম্বারটা কি শর্টকাট। তোমাকে বর্গক্ষেত্র বলুক, আয়তক্ষেত্র বলুক অথবা বৃত্তক্ষেত্র বলুক, যদি বলে যে ধরো এই যে বাহুর পরিমাণ 10% বাড়াইলাম অথবা কমাইলাম, অথবা ব্যাসার্ধ 10% বাড়াইলাম অথবা কমাইলাম, অথবা দৈর্ঘ্য 10% বাড়াইলাম, প্রস্থ 10% কমাইলাম, এইরকম ভাবে যদি প্রশ্ন করে, শর্টকাট কি? শর্টকাট হচ্ছে x + y + xy/100, আর এখানে বাইরে হবে পার্সেন্ট। যদি বর্গক্ষেত্র হয় তাহলে x আর y এর দুইটার মানই 10% দেওয়া থাকলে x ও 10 y ও 10 ধরবা। যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধ 10% বলে, তাহলে x আর y দোনো জায়গায় ব্যাসার্ধ 10% যত বলছে তত। শুধুমাত্র x আর y এর ভ্যালু আলাদা কখন হবে? যখন আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র বললে দৈর্ঘ্যকে x ধরবা, প্রস্থকে y ধরবা, তারপর ওইভাবে বসাবা। এখন আমাদের x = y = বর্গ আর আয়তক্ষেত্রের বর্গ আর হচ্ছে গিয়ে তোমার বৃত্তের ক্ষেত্রে যদি বলে 10% বাড়াইছে কমাইছে, যাই হোক x আর y = হবে গিয়ে 10। কিন্তু যদি হ্রাস পেলো বলে তাহলে পজিটিভ না দিয়ে নেগেটিভ দিব, আর যদি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ দিব। বুঝো? যদি এরকমও বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়াইছি প্রস্থ কমাইছি, তাহলে যেটা বাড়াবো সেটা পজিটিভ, যেটা কমাবো সেটা নেগেটিভ। তো এখানে বলছে কি, যে যদি আমরা যদি দেখো বর্গক্ষেত্র থাকে অথবা বৃত্ত থাকে, বৃত্তের ব্যাসার্ধ বর্গের বাহু, তাহলে হয় যদি তাহলে x আর y দুইটাকে সমান ধরবো। তো বাড়াইতে বললে
এক্স আর ওয়াই পজিটিভ আর কমাইতে বলে নেগেটিভ, তো এখানে নেগেটিভ বসাই, ঠিক আছে। এবার যা শর্টকাটে বসাই দাও, তাহলে এখানে -10 আর এখানেও -10 প্লাস এখানে -10 ইন্টু -10, 10 10 কত বলো তো 100 ডিভাইডেড বাই হচ্ছে 100, এই যে গুণ করতেছি না, -10 ইন্টু -10 কত 100, আর এখানে এক্স এর ভ্যালু -10, ওয়াই এর ভ্যালু -10, আর বাইরে দিব একটা পার্সেন্ট। 100 আর 100 কাটা, তাহলে থাকে কত বলো তো 1, আর এখানে 10 আর -10 আর -10 -20, তাহলে -20 প্লাস হচ্ছে 1 সমান আসতেছে হচ্ছে -19। কত সহজ বলো, তাহলে -19, তো এখানে পার্সেন্ট, তো মাইনাস আমরা লিখবো না, কারণ এই মাইনাসটা কি বুঝাইতেছে যে হ্রাস পাইতেছে, মাইনাস দ্বারা কি বুঝাইতেছে হ্রাস পাইতেছে। এই যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, ক্ষেত্রফল কত হ্রাস পাবে, এই যে 19%। তো মাঝে মাঝে তোমাকে এই প্রশ্নটা হ্রাস পাবে না বলে দিতে পারে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে, তখন তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এখানে কিন্তু মাইনাস আসছে, তাহলে মাইনাস আসা মানে কি হ্রাস পাওয়া, তাহলে দেখবা যে 19% বৃদ্ধি 19% হ্রাস দুইটাই অ্যান্সারে আছে। ধরে নাও এখানে তো শতকরা হ্রাস পাবে বলেই দিছে, এই জন্য নেগেটিভ নাই, বা এই জন্য হচ্ছে আমরা ডিরেক্টলি দাগাইতে পারতেছি। কিন্তু ধরে নাও তোমাকে বললো যে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি অথবা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে সেটা প্রশ্নে বলে দেয় না, তখন তুমি যদি এখানে অ্যান্সার নেগেটিভ পাও তাহলে বুঝবা হ্রাস পাবে, তাহলে তুমি হ্রাস পাবে অ্যান্সার দেখাবা, আর যদি অ্যান্সার পজিটিভ পাও তাহলে বুঝবা কি বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে অ্যান্সার দেখাবো। তাহলে এখানে 19% হ্রাস। সুন্দর, সবগুলো শিখে একটার মাধ্যমে 5টা এমসিকিউ শিখে দিলাম। এবার আসো, এটা কিন্তু আমি যে কটা এমসিকিউ এখন পর্যন্ত করেছি সবগুলো আমার 500 এমসিকিউ সলভ ক্লাস থেকে, ফাইনাল সলিউশন ক্লাস থেকে কমন পড়ছে। এই যে এই প্রশ্নটা মিষ্টি, এটা তো পুরোপুরি কমন। মিষ্টির উপর ভ্যাট R% হলে M টাকার মিষ্টির দাম কত টাকা। দেখো আমি তোমাকে বলি যে ভাইয়া ক্রয় মূল্যকে, এটা আমি একটুখানি বিস্তারিত বলি যে ভাইয়া ক্রয় মূল্য আছে না, ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কস্ট প্রাইস C, আর বিক্রয় মূল্যকে আমরা প্রকাশ করি হচ্ছে সেল প্রাইস S। তাইলে দেখো আমরা যদি R% লাভ বা ক্ষতি যাই হোক, যদি R% লাভ হয় তাহলে এখানে R% ধরো লাভ হয়েছে, R% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্যর যে সূত্রটা সেটা হচ্ছে S = C × 1 + R, যেখানে আর কে রাখতে হবে কিসে, R/100-এ, ঠিক আছে, আর কে শতকরায় প্রকাশ করতে হবে, বুঝছো, এটা তো এখন করলেই বুঝবা। আর যদি R% ক্ষতি হয়, R% কি হবে বলো তো, ক্ষতি, R% কি হবে, ক্ষতি হবে, তাহলে ক্ষতি হইলে বিক্রয় মূল্য S = হচ্ছে C × 1 - R, যেখানে আর কে শতকরাটা উঠায় লিখতে হবে। ভাইয়া মিষ্টির উপর ভ্যাট মানে কি, সরকারকে লাভ দিতে হবে, তারপর এটা কি আমরা বলতে পারি না যে R% লাভ, ভ্যাট মানে কি সরকারকে টাকা দিব যেটা, সেটা হচ্ছে ভ্যাট, তাহলে R% আমরা বলতে পারি যে লাভ হলে M টাকার মিষ্টির দাম কত। তাহলে দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমি লিখি যে লাভ তো R%, তাহলে R%, এটাকে পার্সেন্টটা উঠায় দিলে R/100 হয়, পার্সেন্টটাকে উঠায় দিলে 100 দিয়ে ভাগ করলে R/100 হয়। M টাকার মিষ্টির দাম কত টাকা, তাহলে মিষ্টির ক্রয় মূল্য C, এটা দেওয়া হচ্ছে আমাদের M, আমাদের কাছে বলছে দাম কত টাকা, তার মানে S কত টাকায় বিক্রি করতে হবে, S চাইছে, বুঝছো, এই হচ্ছে কি হিসাব নিকাশ। তাহলে আমরা যদি এখানে বের করি, এবার S = আমরা জানি হচ্ছে C × 1 + R, প্লাস কেন, কারণ ওই যে R% ভ্যাট মানে হচ্ছে সরকারকে যে লাভ দিব সেটা, এই জন্য আর কি, বুঝছো। তাহলে এখানে আমাদের C এর জায়গায় কত, C এর ভ্যালু হচ্ছে M, তাহলে এখানে বসবে M, 1 + R এর জায়গায় কত বসবে, R/100, আর এর জায়গায় বসবে হচ্ছে R/100। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখানে নিচে আসবে হচ্ছে 100, এখানে আসবে হচ্ছে আমাদের ধরো এখানে আমি একটু এমটাকে রাখি, ধরো এমটাকে রাখলাম, আর এটাকে লসাগু করলে এখানে আসতেছে 100, আর এখানে 100 + R। এবারে এমটা যদি গুণ করে দিলে তাহলে এখানে হবে 100 + R × M ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে দেখো তো অপশনে আছে কিনা, 100 + R × M ডিভাইড বাই 100, এই যে এটাই আছে, ঠিক আছে, 100 + R/100 × M, বুঝছো। এবার 7 নম্বর, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় একটি অপরটির সমান হয়, বুঝছো, এটা তো মুখস্থ যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের যে তির্যক বাহু আছে, মানে যেই বাহুগুলো একটা আরেকটার সাথে তির্যক ভাবে থাকে, হ্যাঁ, তো তির্যক বাহুগুলো একটা আরেকটার সমান হয়, এটা মনে রাখবে। এবার আসো P - Q = 6 এবং PQ = 2 হলে P + Q এর মান কত, এটা তো দুনিয়ার সহজ। দেখো P + Q এর সূত্র তুমি জানো না, সূত্র ফেলারও তো দরকার নেই। এই যে দেখো P + Q² আমি একটু লিখি তোমাদের জানার জন্য, P + Q² = হচ্ছে P - Q² প্লাস, যেহেতু এখানে প্লাস মাইনাস এখানে হচ্ছে 4P। তো দেখো এখানে P - Q এর ভ্যালু তো দেওয়া আছে, P - Q এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এখানে লিখলাম 6² প্লাস 4 × PQ এর ভ্যালু হচ্ছে 2, তো 6 × 36 আর 4 × 8, 36 আর 8 44, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। এবার আসো P³ - Q³ এবার আমরা হচ্ছে P³ - Q³ এর সূত্র ফেলবো। দেখো এই যে P³ - Q³ মানে A³ - B³ এর সূত্র কি বলতো, A - B × A - B হোল কিউব প্লাস হচ্ছে, যেহেতু ভেতরে মাইনাস বাইরে প্লাস,
3pq ইন্টু হচ্ছে p প্লাস কিউ। এই তো মান বসায় দাও, p মাইনাস কিউ এর ভ্যালু কত 6, তাহলে এখানে 6 কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু আর এখানে আমাদের কত আসবে 6। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে 216, 6 কিউব হচ্ছে 216, 6 কিউব, তারপর হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 6, তাহলে আমাদের আসতেছে 252, 252 কত আসতেছে বলো তো? 252 শেষ বসায় দাও, 252 কোথায় আছে অপশনে? এই যে 252, সুন্দর না? দেখো এরপরে হচ্ছে কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হবে, তাদের অন্তর্ভুক্ত কোণ। ভাই যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে দেয় তাহলে জীবনের সবচেয়ে সহজ ম্যাথটা তুমি পেয়ে গেছো। দেখো এই যে ক্ষেত্রফল বের করার সূত্র কি বলতো? হাফ ইন্টু ওই বাহু দুইটা কি একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5 এবং তাদের মাঝখানের যে কোণটা আছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির ভ্যালু কত? 1 না, তাহলে 4 5 20 বাই এইটা হচ্ছে আমাদের 10 স্কোয়ার বর্গ একক আছে, ঠিক আছে? তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখবো, এখানে বর্গ সেন্টিমিটার আমাদের অ্যান্সার 10 বর্গ সেন্টিমিটার। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোন ত্রিভুজের কয়টি পরিবৃত্ত আঁকা যায়? একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকা যায় কয়টা? দেখো একটা পরিবৃত্ত আঁকা যায়, তাহলে একটা পরিবৃত্ত আঁকা যায়। এখন পরিবৃত্ত জিনিসটা কি আগে এটা আমরা একটুখানি দেখি, যে 11 নম্বরটা, ঠিক আছে? পরিবৃত্ত জিনিসটা কি? এই যে দেখো এটা যদি হচ্ছে একটা আমাদের ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের 3টা সাইড দিয়ে গেছে, এটাকেই হচ্ছে আমরা বলবো কি বলতো? পরিবৃত্ত। এইটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায় সেটাকে বলবো হচ্ছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত কয়টা আঁকা যাবে বলতো? পরিবৃত্ত একটি আঁকা যাবে। আর এই যে এখানে বৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। এখন এই পরিবৃত্ত কিভাবে আঁকে? বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে হচ্ছে গিয়ে তোমার ছেদ করবে সেই বিন্দুর সমান এখানে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকলেই হচ্ছে পরিবৃত্তের পরিবৃত্ত হয়ে যায়। আর ওই ব্যাসার্ধটাকে বলবো আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রটাকে বলবো পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত আঁকা যায় কয়টা? একটা। আরেকটা প্রশ্ন আছে, কয়টা বহির্বৃত্ত আঁকা যায়? কয়টা বহির্বৃত্ত আঁকা যায় হচ্ছে 3টি। এটাও জাস্ট জেনে রাখো। তো বহির্বৃত্ত কি? মনে করো এটা একটা ত্রিভুজ, মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই যে ভাইয়া, এই যে এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহু দুটাকে ধরো বর্ধিত করলা, ঠিক আছে? এই বাহু দুটাকে বর্ধিত করলা, সো এখানে হচ্ছে একটা বৃত্ত আঁকলা, বুঝছো? খুবই বাজে চিত্র হইতেছে। তো ধরে নাও যে ভাইয়া এখানে হচ্ছে একটা বৃত্ত আঁকলা, দুইটা বাহুকে ধরে এখানে একটা বৃত্ত আঁকলা এবং এইখানে একটা বৃত্ত আঁকলা। তো এরকম ভাবে 3 পাশে 3টা বহির্বৃত্ত আঁকা যায়। তাহলে বহির্বৃত্ত আঁকা যায় কয়টা বলো তো? 3। এটা জাস্ট মনে রাখলেই হবে। এবার আসো ABCD চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক। তাহলে একটা চতুর্ভুজ দেওয়া আছে যেটা দুইটা বিপরীত কোণ কি? সম্পূরক। তাহলে আমরা আগে একটা চতুর্ভুজ ড্র করি। এই চতুর্ভুজটা যদি মনে করো বৃত্তের ভেতরে থাকে যে কোনো বিন্দুতে যদি আমি আঁকি, এই যে এটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ হইলে এই যে কোনো দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা ডেফিনেটলি হবে। তাহলে ABCD চতুর্ভুজ দুইটির বিপরীত কোণ যদি সম্পূরক হয়, সম্পূরক মানে কি? যে এই যে A, আমি ধরো এটার নাম দিলাম A, এটাকে দিলাম হচ্ছে B, এটাকে দিলাম C, আর এটা হচ্ছে গিয়ে D। তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে, আবার এই কোণ এবং এই কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে ABCD চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে প্রথম কথা হচ্ছে এই চারটা বিন্দু হচ্ছে এক, মানে ABCD এটা হচ্ছে একটা বৃত্তের বিন্দু হবে, তাহলে এরা সমবিন্দু, ঠিক আছে? আর ABC প্লাস ADC 180 ডিগ্রি। দেখো ABC আর ADC এই দুটার যোগফল, এখানে হচ্ছে আমাদের ABC প্লাস হচ্ছে কোণ ADC, এই দুটা সমান 180 ডিগ্রি। আবার অন্যভাবেও এটাও বলা যায় যে বাকি দুটা, একটা হচ্ছে এই যে BAD আর হচ্ছে BCD, তাহলে এটা আর এটার যোগফল যেহেতু 180 ডিগ্রি, এইটা আর এটার যোগফলও 180 ডিগ্রি হবে, বুঝছো? তাহলে ভাইয়া BAD, দেখো এখানে আমাদের আসলো হচ্ছে BAD প্লাস প্লাস BCD এই দুটার যোগফল 180 ডিগ্রি হবে। আচ্ছা, তো প্রথমে আমরা এই অপশনে তো দেখলাম ABC আর ADC 180 ডিগ্রি, ABC ADC 180 ডিগ্রি, আর এখানে বলতেছে ABC প্লাস BCD। দেখি তো ABC মানে এটা, BCD মানে এটা, বলতেছে এই দুইটার যোগফল 180 ডিগ্রি না, এই দুইটার যোগফল কখনো 180 ডিগ্রি হতে পারে না বৃত্তস্থ চতুর্ভুজ হলে, বুঝছো? সো এই দুইটা 180 ডিগ্রি হবে না। সো আমরা আমাদের কারেক্ট অ্যান্সার হিসেবে কত নিতে পারি? 1 ও 2। এবার বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? বৃত্তের যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? দেখো বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়। দেখো এটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের যে কোনো একটা বিন্দু মনে করো এই যে এটা, তো এই বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে? একটাই, এর বেশি স্পর্শক আঁকা যায় না।
বুঝতে পারছো? তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকা যায়। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ততে কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা। আবার আরেকটা জিনিস মনে রাখো যে বৃত্তের বহিস্থ বিন্দুতে যে স্পর্শকটা আমরা আঁকলাম সেই স্পর্শকটা ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। 14 নম্বরের প্রশ্ন বলছে যদি ফাংশন অফ পি ইকুয়াল টু পি কিউব প্লাস এ পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 9 হয় তবে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। এখানে দেখো এই যে এই মানটা তুলতে হবে। কিভাবে তুলবো এটা একটু এখানে দেখাচ্ছি। দেখো এখানে পি কিউব আছে, তো পি কিউবের জায়গায় কত বসাবা? -3 বসাবা। পি কিউবের জায়গায় কত বসাবা বলো তো? -3। এখানে আসো, এখানে বসাবো হচ্ছে -3। দেখো তাহলে ফার্স্ট অফ অল আমি এখানে বসাইলাম হচ্ছে -3 শিফট হোল কিউব, -3 হোল কিউব প্লাস এ পি স্কোয়ার। তার মানে এখানে আলফা এর জায়গায় আমরা বসাবো এক্স, এর মানই তো চাইছে। তাহলে এখানে পি স্কোয়ার ইন্টু এখানে -3 হোল স্কোয়ার। তো -3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 6 আলফা পি। আলফা পি আসলে পি এর ভ্যালু হচ্ছে -3 আর হচ্ছে এখানে কত বসাবো? -9। তারপরে আমরা দিব শিফট ক্যাল বাটনে। তারপর হচ্ছে এই যে 0 তুলবো, ঠিক আছে? 0 তুলে কারণ কি বলছে কি এই যে -3 এর জন্য এইটার ফাংশন অফ -3 0 হবে, এই জন্য 0 তুললাম। এরপরে জাস্ট হচ্ছে শিফট ক্যাল বাটনে চাপ দিব, চাপ দিয়ে ইকুয়াল দিব, তারপর আবার ইকুয়াল দিব। এখানে কত চলে আসতেছে বলো তো? 2। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? 2। বুঝছো? বুঝছো? বলো 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 বলো। বুঝছো না? আশা করি বুঝে গেছো। ওকে, সো আমরা এরপরে দেখো জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 12 এর একটি উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি? ওকে, এটাকেও আমরা কি করব? ক্যালকুলেটরে করব। বুঝছো? ক্যালকুলেটরে করব। কিভাবে করব? দেখো আগে 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 আমরা দেখব যে এখানে এইটা এই যে রাশিটার পুরো উৎপাদকটাই দেওয়া আছে। সো দুই ভাবে আমরা করতে পারি। এক হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে, আরেক হচ্ছে গিয়ে উৎপাদক ডিরেক্টলি বের করে ফেলার মাধ্যমে। তো আমরা ডিরেক্টলি উৎপাদক বের করে ফেলার মাধ্যমেই শিখি। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের এটাকে তুলে ফেলতে হবে ক্যালকুলেটারে। তো ক্যালকুলেটারে যদি আমরা তুলে ফেলি, দেখো ক্যালকুলেটারে তুলে ফেললে কিভাবে তুলবো? ফার্স্ট অফ অল এখানে মোডে যাব, তারপর হচ্ছে এই যে 5 নাম্বার ইকুয়েশনে যাব। এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 3 নাম্বারের সাথে মিলছে। তো এ এর ভ্যালু বসাবো হচ্ছে 1 আর জেড এর ভ্যালু বসাবো হচ্ছে -4 আর 12 এর ভ্যালু বসাবো হচ্ছে -12। এই যে এখানে দেখো এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা এখানে এর জায়গায় বসাবো। শুধু জেড এর সাথে যেটা আছে সেটা হচ্ছে মানে বি এর জায়গায় বসাবো। আর যেটার সাথে কোনো চলক নাই সেটা হচ্ছে সি এর জায়গায় বসাবো। বসাইলাম, বসায় ইকুয়াল দিব। তাহলে x1 এর ভ্যালু আসতেছে 6। তো এখানে যদি 6 আসে তাহলে এখানে আমাদের উৎপাদকে আসবে হচ্ছে -6। তাহলে -6 কোথায় আছে? যে এখানে। ওকে, আর এখানেও -6 আছে দেখো। আর x এর জায়গায় যদি -2 আসে উৎপাদকে আসবে হচ্ছে +2। তাহলে এই যে -6 +2 কোনটা অ্যান্সার? এটাই তোমার অ্যান্সার। বুঝছো? এবার আসো আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা হচ্ছে কি বলছে? 16 নাম্বারটা দেখো। 16 নাম্বারটা বলছে কি যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4√2 হলে এর ক্ষেত্রফল। দেখো বাহুর দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য a হলে, বাহুর দৈর্ঘ্য মনে করো যে a, বাহুর দৈর্ঘ্য সমান সমান যদি a হয় তাহলে ক্ষেত্রফল বের করার যে সূত্রটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেটা হচ্ছে √3/4a²। এখানে আমাদের দেখো √3/4 আর বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে বলো তো? 4√2। তো এটাকে ক্যালকুলেটারে বসাইলে তুমি 8√3 অ্যান্সার পেয়ে যাবা। 4√2। 17 নাম্বারটায় আসো এবার। দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু 12 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? দেখো দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে না, তাহলে তুমি ফার্স্ট অফ অল এখানে ধরে নিবা যে গসাগু হচ্ছে x। ধরি গসাগুকে ডিরেক্টলি কি ধরে নিবা? গসাগুকে x ধরে নিবা। তাহলে সংখ্যা দুটি দেখো জাস্ট অনুপাতের সাথে x কে গুণ করে দিবে। একটা সংখ্যা 3x আর একটা হচ্ছে 4x, এদের মধ্যে ছোটকে 3x। তো এখন x তোমাদের বের করতে হবে। এখন 3x আর 4x এর লসাগু বের করতে হবে। তাহলে x আছে একটা করে, তাহলে নিব x একটা ইন্টু 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। লসাগু করতে পারো তো বলো তো? ছোটবেলা শিখছো না ভাইয়া? লসাগুটাও একটুখানি দেখাই দিই। এই যে এখানে আমরা কি করি? এই যে 3x কে লিখবো আর হচ্ছে কি 4x কে লিখবো। কাকে কমন নেওয়া যায়? x কে। তাহলে থাকে কি 3 আর 4। তাহলে x ইন্টু 3 ইন্টু 4 কত? 3 4 12x। তাহলে যে এটা লসাগু অলরেডি দেওয়া। এখানে দেখো x ইন্টু 12 = 12। তাহলে x এর ভ্যালু চলে আসলো কত? 1। তাহলে এই 1 কি তোমার গসাগু। এবার 1 এ যদি তুমি এখানে 3 ইন্টু 1 বসায় দাও, 3 একে 3, তাহলে ছোট সংখ্যাটা তোমার কত বলো তো? 3। এই যে ছোট সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার 3। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্নটা 18 এবং 19 নম্বর প্রশ্ন বলছে চিত্রে ABCD একটি সামান্তরিক যেখানে ADC, এই যে ADC হচ্ছে 3x + 8। যেহেতু সামান্তরিক তাহলে এই কোণের মানও কি বলতো? 3x + 8, কারণ সামান্তরিকের বিপরীত কোণ দুইটা পরস্পর সমান। তাহলে ADC বলছে হচ্ছে ADC আমাদের 3x + 8 বলছে এবং CBE 2x + 7 বলছে। x এর মান কত? ভাইয়া
এই দুইটা কোণের মানে এই দুইটা কোণ, এই কোণ এবং হচ্ছে এই যে বর্ধিতাংশের কোণ, এটা কি এক সরল কোণ না? দেখো তো এই যে এটা এক সরল কোণ না? এক সরল কোণের মান কত? 180 ডিগ্রি না? তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া 3x প্লাস 8 প্লাস হচ্ছে 2x প্লাস 7 সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সো এটা আমরা কত নাম্বার করতেছি? 18 নাম্বার। তো এই দুটাকে যদি এবার আমরা যোগ করি তাহলে এখানে কত আছে? 3x প্লাস 2x 5x। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 5x ইকুয়াল টু 28 7 15। তাহলে 180 থেকে 15কে বাদ দিয়ে দাও। তাহলে সুতরাং দাঁড়াও 5x। তো এখানে x ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 15 ভাগ হচ্ছে কত? 5। তো আমরা এটাকে ক্যালকুলেটরেই করে ফেলি। সো 180 মাইনাস 15 ভাগ হচ্ছে 5, 33 ডিগ্রি। 33 ডিগ্রি। তাহলে এক্স এর মান আমরা এখানে কত পেয়ে গেলাম? 33 ডিগ্রি। পরের প্রশ্ন বলছে কি চিত্রে এবিসিডি একটি, আচ্ছা এই একই প্রশ্নে বিসিডি কোণের মান কত চাইছে বলো তো? এই যে বিসিডি এই যে এই কোণের মান, ভাইয়া এই কোণ এবং এই কোণ দুইটা কোণ সমান। এখন এক্স এর মান যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা এই দুইটা কোণ পেয়ে যাব না? তাহলে 3x প্লাস 8। সুতরাং আমরা বলতে পারি যে ভাইয়া এডিসি, তাহলে দেখো এডিসি কোণ, এডিসি এটা আমরা পেয়ে যাব হচ্ছে কত? এডিসি কোণ পেয়ে যাব হচ্ছে 3 ইন্টু এক্স। আচ্ছা আগে লিখি, দেখো এখানে দেখো আমরা এখানে লিখতে পারি 3x প্লাস হচ্ছে 8। তাহলে এখানে দেখো 3 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 33 প্লাস হচ্ছে 8। এখানে আমরা পেয়ে যাব কত বলো তো? এখানে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 3 ইন্টু 33 প্লাস হচ্ছে 8, 107। তো এখন এই কোণের যোগফল কত পেলাম? 107। তাহলে এই কোণ মানে এই কোণটা পেলাম 107 আর কি। তাহলে এই দুইটা কোণের যোগফল কত পাবো দেখো তো? সো এখানে আমরা যদি লিখি যে কোণ এডিসি প্লাস এবিসি, কারণ দুইটা কোণ সমান, এডিসি প্লাস এবিসি মানে 2 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। তাহলে এডিসি ইন্টু 2, তাহলে আমরা কত পেয়েছি? ওই দুইটা কোণের যোগফল। তাহলে 107 গুণ হচ্ছে 2, তাহলে 214। ভাইয়া এখন এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল যদি হচ্ছে 214 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারি 360 ডিগ্রি থেকে মাইনাস করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 ইন্টু, আবার এই যে দেখো বিসিডি আর হচ্ছে ডিএবি সমান, ঠিক আছে? এই দুইটা সমান, তাহলে এই দুইটার যোগফলকে আমি কি লিখতে পারি? 2 ইন্টু বিসিডি। ভাইয়া আমি কি 2 ইন্টু এবি হচ্ছে ডিএবি লিখতে পারতাম না? হ্যাঁ পারতাম, কারণ এই কোণ আর এই কোণ সমান। তাহলে 2 ইন্টু বিসিডি যে কথা, 2 ইন্টু ডিএবি একই কথা। তো আমাদের লাগবে যেহেতু বিসিডি, এই জন্য ভাইয়া এখানে বিসিডি লিখলাম। তাহলে 2 ইন্টু বিসিডি সেটা কি হবে? 360 থেকে আমরা 214কে কি করবো? বিয়োগ করবো। তো 360 থেকে যদি 214কে বিয়োগ করে দিই তাহলে আমরা পাইতেছি 146। এখন এইটা তো আসলে 2 ইন্টু বিসিডি, আমাদের লাগবে কি বলতো? বিসিডি, আমাদের লাগবে শুধু বিসিডি। তো জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে, এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে, অ্যান্সার 2। তাহলে আমাদের এটা চলে আসতেছে 73 ডিগ্রি। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার 73 ডিগ্রি। আশা করি বুঝছো না বলো তো? এবার পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে এটি স্পর্শক। তাহলে এই যে এখানে আমাদের বৃত্তের যে কেন্দ্র দেওয়া আছে সেটা ধরো ও, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আমরা আঁকলাম, সেটা হচ্ছে এটি। এই যে এটি স্পর্শক হলে বিএটি চাইছে আমাদের কাছে, কি চাইছে বলো? বিএটি, এই যে বাইরের কোণটা, এই বাইরের কোণটা চাইছে। আমরা জানি এইখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। স্পর্শক ব্যাসার্ধের সাথে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এখন আবার এই যে এই পুরোটা একটা অর্ধবৃত্ত, এই পুরোটা একটা কি? অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটাও কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে ভেতরের এই কোণের মান কত? 3 কোণের যোগফল আবার 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 50 হয়, তাহলে এটাকে অবশ্যই 40 ডিগ্রি হইতে হবে। 50 আর 40 90, আর 90 180 ডিগ্রি। তো এই ভেতরেরটা যদি 40 ডিগ্রি হয়, এই পুরোটা তো আবার 90 ডিগ্রি, তাহলে এটাকে অবশ্যই কত ডিগ্রি হইতে হবে বলতো? 50 ডিগ্রি। বুঝছো? তাহলে এটাকে আমাদের কি হইতে হবে বলতো? 50 ডিগ্রি হইতে হবে, কারণ 40 আর 50 কত ডিগ্রি? 90 ডিগ্রি। আশা করি বুঝছো। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন। এই যে এখানে আমাদের আসছে হচ্ছে একটা পরিসংখ্যানের প্রশ্ন। দেখো প্রদত্ত পদার্থের প্রচুরক। এখন প্রচুরকের সূত্রটা ভাইয়া লিখে দিই। দেখো প্রচুরকের সূত্র কি বলতো? এই যে প্রচুরক শ্রেণী নিম্নসীমা প্লাস হচ্ছে f1 বাই হচ্ছে f1 প্লাস হচ্ছে f2 ইন্টু হচ্ছে আমাদের h। তো প্রথমে সবার আগে h বের করবা কিভাবে? h হচ্ছে গিয়ে এইটার প্রথম শ্রেণী থেকে এইটার প্রথম শ্রেণী বিয়োগ করো। 21 থেকে 11কে বিয়োগ করলে তুমি পাবা 10। h পেয়ে গেলা। এবার আসো f1 কিভাবে পাবা? সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে দেখো, একটু খেয়াল করে দেখবো। সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এখানে 25। তাহলে f1 হবে
ওই সবচেয়ে বেশি গণসংখ্যা মাইনাস তার আগেরটা, যেহেতু F1 তার মানে আগেরটা হবে, আগে হবে F1 মানে F1 আর F2 এর মধ্যে F1 শুরুতে, তাহলে মনে রাখবা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগেরটা, তাহলে মাইনাস আগেরটা হচ্ছে কত 20, তাহলে এখানে থাকতেছে কত 5, F1 পাইতেছি হচ্ছে 5, আর লাগবে কি বলো F2 কত বলো, F2 হচ্ছে কি আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 25 মাইনাস তারপরে তো কিছু নাই, যেহেতু কিছু নাই এটা হচ্ছে 0, তাহলে এখানে আমাদের কি আসবে 25ই আসবে। ওকে, আর এখন দেখো যেই শ্রেণীটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী সেইটার নিম্ন সীমাটাই হচ্ছে কি আমাদের L, তাহলে এখানে L এর ভ্যালুটাও আমরা পাইতেছি কত বলতো 41। তো এখন তুমি সূত্রটা ফেলে দিলে প্রচুরক যেটা পাবা 41 প্লাস উপরে পাইতেছে হচ্ছে 5, নিচে পাইতেছে হচ্ছে 5 প্লাস 25 গুণ হচ্ছে কত বলতো 10। এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো 5 10 50 ভাগ হচ্ছে 25 প্লাস 5 30 প্লাস হচ্ছে তোমার 41, 42.666, তার মানে 42.67 এই হচ্ছে তোমার অ্যান্সার 42.67। কোথায় এই যেটা। এবার আসো 22 নাম্বারটা তো করতে হবে, 22 নাম্বারটা করতে হবে। এই টাইপের ম্যাথ এটা আসছে কোথা থেকে, অধ্যায় 11 থেকে। তো এইটা আমার শুধুমাত্র এই প্রশ্নটা আমার 500 MCQ সলভ ক্লাস থেকে কমন আসে নাই, কিন্তু আমি যেভাবে শিখাইছি সেভাবে তোমরা যদি এটা প্র্যাকটিস করতে তাহলে তো পারতা। হ্যাঁ, সো 500 MCQ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল ভাই, খুবই অনেকগুলো কমন আসছে, খালি এটা কমন পড়ে না 22 নাম্বারটা। তো এখন দেখো এই যে 22 নাম্বারটা আমি তোমাদের করে দিচ্ছি। 22 নাম্বারটা হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে a প্লাস বি আর নিচে থাকতেছে হচ্ছে a মাইনাস বি। তো আমাদের আসলে কি চাইছে, x এর মান চাইছে, তো এইটাকে আমরা স্কোয়ার করে দিই, কারণ এখানে রুট আছে, সো আমরা এটাকে স্কোয়ার করে দিলে এই রুটগুলো চলে যাবে। তো এখানে আসবে 2x প্লাস 4 আর এখানে আসবে হচ্ছে গিয়ে 2x মাইনাস 4, বুঝছো? ওকে, এবার আমাদের x লাগবে। তো দেখতেছি যে উপরে নিচে সেম টাইপের জিনিস, উপরে নিচে সেম টাইপের জিনিস থাকলেই আমাদের একটা জিনিস মন চাইবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে। তো যোজন বিয়োজন যদি আমরা করি এইবার দেখো এই যে 2x প্লাস 4 এটাকে এই পাশে রাখতেছি। যোজন বিয়োজনের নিয়ম কি, উপরে যেটা আছে সেটা একবার উপরে লিখবো, তারপরে সেটাকে আবার কি করব নিচে লিখবো, এরপরে নিচেরটাকে একবার উপরে প্লাস করব, তাহলে 2x মাইনাস 4 আর হচ্ছে মাইনাস করব 2x মাইনাসে মাইনাসে প্লাস 4, বুঝছো? এই যে চিহ্ন চেঞ্জ হবে না, -2x আর এই -4টা হয়ে যাবে প্লাস, যেহেতু বিয়োগ করতেছিলাম। এবার দেখো উপরে কি ছিল a প্লাস বি হোল স্কোয়ার, তো এখানে আমাদের থাকবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, কারণ এই স্কোয়ারটাকে হোল স্কোয়ারও তো দিয়ে দেওয়া যায়, তাহলে উপরে থাকতেছে a প্লাস বি হোল স্কোয়ার, তো ওটাকে উপরেও লিখতে হবে আবার ওটাকে নিচেও লিখতে হবে। তো এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তো উপরেরটাকে একবার উপরে এবং একবার নিচে লিখলাম, এবার নিচেরটাকে একবার উপরে যোগ আকারে লিখতে হবে, এরপর বিয়োগ আকারে লিখতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে প্লাস লিখে এবার কি লিখবো বলো তো, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা কি লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো? এই হচ্ছে গিয়ে আমাদের পুরো হিসাব নিকাশটা। আশা করি বুঝে গেছো। এবার দেখো কাটাকাটি করলে ভাইয়া এই 4 আর 4 কাটা, উপরে আসতেছে কি 4x, আর এখানে দেখো 2x আর 2x কাটা, নিচে আসতেছে কত 8, আর এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। নিচে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab, নিচে হচ্ছে 4ab। আচ্ছা এবার দেখো এখানে আমরা কাটাকাটি করলে তাহলে x ইকুয়াল টু আমাদের আসলে থাকবে এই যে a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে থাকতেছে হচ্ছে শুধু ab, তাহলে x হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে ab, কোথায় আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আছে ab, এই যেটা, বুঝছো? গেল এটা। এর পরবর্তী প্রশ্নে এখানে আমাদের কি বলছে যে একটা উদ্দীপক দিয়ে দিছে a ও b কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে m বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে এই বিন্দুতে হচ্ছে বহিঃস্পর্শ করে এই দুইটা বৃত্ত। ওকে, বলছে AMP এর ভ্যালু 90 ডিগ্রি কিনা, AMP হ্যাঁ এই যে স্পর্শক, যেহেতু তাহলে আমরা শিখে আসছি স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে এটা ঠিক আছে। এবার বলছে PM লম্ব QM কিনা, দেখো তো PM তার মানে PM হচ্ছে এই যে এটা, QM হচ্ছে এই যে এটা কি পরস্পর লম্ব? ডেফিনেটলি না, এরা পরস্পর বিপরীতমুখী। লম্ব হইতো কিভাবে, দেখো এই যে AM আর হচ্ছে MQ পরস্পর লম্ব, তো এটা পরস্পর লম্ব না, তো এটা আমাদের কাটা। তাহলে AMP আর BMQ যে সমান হবে এটা তো অবশ্যই আমাদের বুঝতেই পারতেছি যে AMP এটাও 90 ডিগ্রি আর হচ্ছে এই যে BMQ এটাও কি 90 ডিগ্রি, এই দুইটা সমান হবে। তো মাঝখানে একটা ভুল হয়েছে, এটা তো কারেক্ট হবেই, ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি বলতো 1 ও 3 গেল এটা। এর পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, ওই যে একই উদ্দীপক, যদি AM 7 সেন্টিমিটার হয়, AM এটা বলে দিচ্ছে কত সেন্টিমিটার বলতো 7 সেন্টিমিটার, এটা যদি 7 সেন্টিমিটার হয় তবে এই যে আমাদের AMN এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাইলে দেখো আমরা এই দুটার মাঝখানের কোণ জানি কত ডিগ্রি, 90 ডিগ্রি,
তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমি বের করে ফেলতে পারলেই তো হয়ে গেল। আমরা টেন থিটার ফর্মুলা ফেলতে পারি না? তো এখানে দেখো, সুতরাং টেন থিটা, থিটার ভ্যালু কত ডিগ্রি? 30 ডিগ্রি। যে এই কোণের মান কত দিয়ে দিতে বলতো? 30 ডিগ্রি। তাহলে টেন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। সো আমাদের এই যে এটা লম্ব, এটা ভূমি, তাহলে 7 বাই হচ্ছে গিয়ে আমরা কি লিখতে পারি? mn। 7 বাই কি লিখতে পারি আমরা? m ইন্টু n। তাহলে mn বাহুর দৈর্ঘ্য লাগবে আমাদের। তাহলে এখানে mn ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7 বাই 10 30 ডিগ্রি। 7 বাই 10 30 ডিগ্রি। এখন 10 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো? 1/√3। তাহলে এটা আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো 7√3। তাহলে mn আমরা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 7√3। এই যে 7√3। আচ্ছা, এখন দেখো আমাদের 7√3 বাহুর দৈর্ঘ্য আসলো। এখন আমাদের ক্ষেত্রফল বের করে সূত্র। সুতরাং am কি amn না? হ্যাঁ, amn, ত্রিভুজ amn এর ক্ষেত্রফল, amn এর ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু বাহু দুইটা, দুই পাশে দুইটা বাহু, একটা বাহু হচ্ছে 7 আর একটা বাহু হচ্ছে কত? 7√3। এবং তাদের মাঝখানের যে কোণ, সাইন কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। সাইন তাদের মাঝখানের কোণ। তো ভাই 7 7 49√3 বাই সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তাহলে 49√3 বাই এটা কি চলে আসবে? 49√3 বাই হচ্ছে, তো এই যে ক নাম্বারটা তোমার কারেক্ট অ্যান্সার আসলো 24। এবার আসো 25 নাম্বারটা। যদি ফাংশন অফ এক্স এত হয়, তাহলে ফাংশন অফ এক্স প্লাস হচ্ছে ফাংশন অফ 1/x সমান সমান কত? এটাও খুবই সহজ, খুবই সহজ। দেখো আমি তোমাকে একটুখানি দেখাই। এখানে দেখো ফাংশন অফ এক্স হচ্ছে আমাদের কি? x³ - 1/x³। তাহলে ফাংশন অফ এক্স আমাদের প্রথমে বসাইতে হবে। ফাংশন অফ এক্স আমাদের বসাইতে হবে, পুরোটা বসাই দিই। তাহলে ফাংশন অফ এক্স আমি বসাই দিই x³ মাইনাস হচ্ছে 1/x³ প্লাস ফাংশন অফ 1/x, তার মানে x এর জায়গায় 1/x বসাইতে হবে। তাহলে ফাংশন অফ 1/x যদি বসাই, তাহলে 1/x যদি বসাই, x এর জায়গায় 1/x বসাবো, তাহলে 1/x এখানে হোল কিউব আছে আর এখানে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম। তাহলে 1/x এর জায়গায় কি বসাইতে হবে? 1/x হোল কিউব। বুঝছো? তো এখান থেকে দেখো x³ এর জায়গায় x³ থাকলো, মাইনাস 1/x³ এর জায়গায় মাইনাস 1/x³ থাকলো, প্লাস এখানে 1/x³ হয়ে গেল, মাইনাস এটা কিন্তু যেহেতু উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, উপরটা মতো থাকবে, নিচেরটা উল্টে যাবে, তাহলে এটা কিন্তু x³ হয়ে যাবে। করে দেখো, 1/x³ হবে, উল্টে গেলে শুধু x³ হয়ে যাবে। x³ আর x³ কাটা, 1/x³ 1/x³ কাটা 0। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অলরেডি দেওয়াই ছিল। সো এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এবার আসো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16 ডিগ্রি হলে। তাহলে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও আমার ক্লাস থেকে কমন পড়ে নাই। হ্যাঁ, আমি যে এমসিকিউ ক্লাস নিচ্ছি এই প্রশ্নটা কমন পড়ে নাই, বাকি সব কমন, যেগুলো কমন পড়ে নাই সেগুলো আমি বলতেছি। এইটা হচ্ছে আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ। সো এইখানে হচ্ছে এই কোণটার মান কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এই কোণটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখন দেখো, এই যে এই কোণটা মনে করো এই একটা সূক্ষ্ম একটা স্থির কোণ আছে, তাহলে এটাকে x ধরলাম আর এটাকে y ধরলাম। তাহলে আমাদের বলছে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16 ডিগ্রি। যোগফল তো তুমি জানো 90 ডিগ্রি। তাহলে দেখো সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল যে x প্লাস y, এটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা এটা মুখস্থ, কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি দুটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে আবার x মাইনাস y আমরা ধরলাম x ইজ গ্রেটার দেন y, তার মানে y হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, আমাদের সূক্ষ্মকোণই বের করতে হবে। তাহলে এখানে x মাইনাস y এটা কত ডিগ্রি আসবে বলো তো? 16 ডিগ্রি। কত ডিগ্রি আসবে? 16 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে y এর মান। কি বের করতে হবে? y এর মান। তাহলে এখানে আমরা যদি একটা আরেকটা থেকে বিয়োগ করে দিই, যেমন এটাকে বিয়োগ করে দিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে এখানে 2y ইকুয়াল টু হচ্ছে 90 থেকে যদি 16 বিয়োগ করো তাহলে কত আসবে? 74। 74কে 2 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে বলো তো? 36 37 37 ডিগ্রি। এই হচ্ছে 37 ডিগ্রি অপশন আছে। এবার আসো 27 নম্বরে কি বলছে? এবিসি সেটের প্রকৃত উপসেট সংখ্যা। ভাইয়া এটা তো কমন, এগুলো আর বলার দরকার আছে বলো? সি হচ্ছে সেটের উপাদান, এন এর মান কত বলো? এন এর মান হচ্ছে গিয়ে 3। এ বি সি কয়টা উপাদান আছে? 3টা। তাহলে সুতরাং উপসেট আগে দেখাই দেখো। উপসেট হচ্ছে সূত্র, উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এন এর মান কত? 3। তাহলে 2 কিউব, এটা কত বলো তো? 8। এবার আসো প্রকৃত উপসেট, জাস্ট 1 বিয়োগ করে দিবা। প্রকৃত উপসেট, জাস্ট উপসেট সংখ্যা থেকে 1 কি করে দিবা? বিয়োগ করে দিবা। 8 - 1 সমান সমান কত চলে আসতেছে? 7। তাহলে আমাদের এই যে সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? 7টা। ক্লিয়ার? এবার আসো পরেরটা। 9 5 11 3 6 সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যক মানে এগুলোকে সাজাবা। প্রথমে হচ্ছে গিয়ে 3 লিখো, 3কে কেটে দাও। 3-এর পরে বড় কি আছে? 3-এর পরে বড় আছে হচ্ছে 5, 5 কেটে দাও। 5-এর পরে বড় আছে কে? বড় আছে হচ্ছে গিয়ে 6, 6 কেটে দাও। 6-এর পরে বড় আছে কে? 6-এর পরে বড় আছে হচ্ছে গিয়ে 9, 9 কেটে দাও। তারপরে থাকে কি? 11। তাহলে এখানে 11 জাস্ট লিখলাম। এবার দেখো মাঝখানে কি আছে বলো তো? 6 সমান সমান দুই সাইডে বাদ দাও, এই পাশে 2টা এর এই পাশে 2টা বাদ, তাহলে মাঝখানে আছে 6। কারেক্ট অ্যান্সার হচ্ছে 6। এবার আসো কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1 3 1। তাহলে এটা দেখো তো, দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এখানে আর কোনো সন্দেহ নাই। ঠিক আছে, দুইটা অনুপাত সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণের অনুপাত
সমান। এবার আসো লাস্ট প্রশ্ন, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা প্রয়োজন? খুবই 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 সহজ, 5টা। আর এই 5টা স্বতন্ত্র উপাত্ত কোনগুলো সেগুলো আমি লিখে দিছিলাম, তোমাদেরও একটু লিখে দিই। দেখো এখানে ফার্স্ট অফ অল থাকবে কোণ, আগে লিখি বাহু। ধরো বাহু দেওয়া থাকলে, কোণ দেওয়া থাকলে, অথবা কর্ণ দেওয়া থাকলে, অথবা কর্ণ দেওয়া থাকলে, ঠিক আছে? তাহলে দেখো 4টি বাহু, একটি কোণ অথবা একটি কর্ণ দেওয়া থাকলে আঁকা যাবে, এটা 1 নম্বরে। 2 নম্বরে 3টি বাহু, 2টি কোণ অথবা 2টি কর্ণ দেওয়া থাকলে আঁকা যাবে। এবার আসো 3 নম্বরে 2টি বাহু, 3টি কোণ অথবা 0টি কর্ণ থাকবে না এক্ষেত্রে। এই 3টা কম্বিনেশনে একটা চতুর্ভুজকে আঁকা যাবে। এই ছিল আজকের সলিউশন। এর পরবর্তী কোন চ্যাপ্টার সলিউশন হিসেবে চাও কমেন্ট করতে ভুলবা না। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে যে 01518996577 যোগাযোগ করো। বেস্ট অফ লাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে।